এলইডির পুরো নাম। প্রাণীরা কোন শক্তির উপর নির্ভর? আলোর প্রতিসরণ কি? চৌম্বক ক্ষেত্র বলতে কি বোঝো? জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো দরকার কেন? চৌম্বক পদার্থ কাকে বলে? হ্যালো ব্রেনার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্রেনার্স ফার্স্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছে তোমাদের জন্য সেকেন্ড ইউনিট টেস্টের সায়েন্সের সাজেশন, এবং সেটি সপ্তম শ্রেণী অর্থাৎ ক্লাস 7-এর। তোমরা ঝটপট দেখে নাও, সাজেশন 100% পরীক্ষায় আসবেই। এগুলি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের সম্পূর্ণ উত্তর সহ তোমাদের সামনে পেশ করা হয়েছে বা তুলে ধরা হয়েছে। তোমরা ভালো করে খাতাপত্র নিয়ে রেডি হয়ে যাও। আর হ্যাঁ, তোমাদের পরীক্ষা জুলাইয়ের শেষের দিকে হতে চলেছে, এটা তোমাদেরকে একবার জানিয়ে রাখো। যাই হোক, যারা নতুন চ্যানেলে এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিয়ে এবং বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দাও। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটি শুরু করা যাক। একটা কথা বলে রাখি, আমাদের নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নিও। লিঙ্ক এই ডেসক্রিপশনে পেয়ে যাবে ভিডিওর, অথবা চ্যানেলে গিয়ে কমিউনিটিতে গিয়ে অবশ্যই পেয়ে যাবে। লেটস কন্টিনিউ। সো প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এমসিকিউ টাইপের আছে। প্রথমে, যে আলোর বিচ্ছুরণ কে আবিষ্কার করেন? তোমরা অবশ্যই সায়েন্সের চ্যাপ্টারে পড়েছো এবং এখন রিভিশন দিচ্ছ। যে আলোর বিচ্ছুরণ আবিষ্কার করেন কে? গ্যালিলিও, নিউটন, স্যাডউইক না সত্যেন্দ্রনাথ বোস? দেখো, সত্যেন্দ্রনাথ বোস তো হবেই না, স্যাডউইক তো হবেই না, অন্য নাম। এখানে গ্যালিলিও তো কোনোভাবেই করতে পারবে না, এখানে নিউটন হলো সঠিক উত্তর। তো আলোর বিচ্ছুরণ আবিষ্কার করেন হচ্ছে নিউটন। নেক্সট প্রশ্ন আছে, দেখো, একটি স্বপ্রভ বস্তু কি? স্বপ্রভ অর্থাৎ নিজে জ্বলে, স্বপ্রভ বস্তু কি? ইট তো কোনোভাবেই হবে না। সূর্য হতে পারে, পাথর তো হবে না, কাঠ হবে না। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে সূর্য। এই যে দুটো প্রশ্ন, এই দুটো প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই নোট ডাউন করে নেবে। মেরুজ্যোতির কারণ কি? পৃথিবীর পরিবেশে দূষণ, পরিবেশের উষ্ণতা বৃদ্ধি, পৃথিবীতে যে কারণে বজ্রপাত হয়, আর পৃথিবী একটি বিরাট চৌম্বক, তার প্রভাব। কিসের কারণে মেরুজ্যোতি দেখা দেয়? মেরুজ্যোতিটা হয় পৃথিবী যেহেতু একটি বিরাট চুম্বক, তার প্রভাবে মেরুজ্যোতি সৃষ্টি হয়। মেরুজ্যোতি নিয়ে অন্য একটি ভিডিও তৈরি করা হয়েছে, তোমরা যদি জানতে চাও যে মেরুজ্যোতি কী ডিটেলসে, তো তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো নেক্সট প্রশ্ন, তো দেখো, যে ইলেকট্রিক বাল্বের যে ফিলামেন্ট, তোমরা জানো যে বাল্বের মধ্যে একটি ফিলামেন্ট থাকে। তো ইলেকট্রিক বাল্বের মধ্যে যে ফিলামেন্টটা যেটা তৈরি হয় সেটা কিসের? এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 5 স্টারওয়ালা প্রশ্ন। যে কিসের, মানে ফিলামেন্টটা তৈরি হয় কি দিয়ে, কিসের তৈরি? এটা টাংস্টেনের, তামা, লোহা না নাইক্রন? নাইক্রম বলে তো কিছু হয় না, নাইক্রম হবে না, এখানে তামাও হবে না, লোহা তো কোনোভাবেই জ্বলবে না, ফিলামেন্ট থাকে। তো সেখানে সঠিক উত্তরটি হবে যে টাংস্টেন। তোমরা অবশ্যই মনে রাখবে, টাংস্টেন ফিলামেন্ট তৈরি হচ্ছে এখানে। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্টটা তৈরি হয় টাংস্টেন থেকে। তো দুটো প্রশ্ন, এবং আগের দুটো প্রশ্ন 4টে প্রশ্ন অর্থাৎ এমসিকিউ, এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই ভালো করে মনে রাখার চেষ্টা করো। হ্যাঁ, বন্ধুদের কাছে একবার এর ফাঁকে একটু বেশি করে শেয়ার করে দাও এবং ভিডিওটি লাইক করে দাও, কেমন? চলো আবার এগোনো যাক। পরিবেশ বান্ধব শক্তি নয় কোনটি? পরিবেশ বান্ধব শক্তি নয় কোনটি? সৌরশক্তি, মাটির নিচের তাপশক্তি, দৈব শক্তি, জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি, কোনটি হতে পারে? এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি বড় এমসিকিউ রয়েছে, জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি এটি হবে, তা না। এইভাবে উত্তর তোমরা করবে না, কারণ অনেক সময় দেখা যায় যে বড় এমসিকিউর বড় যেই উত্তরগুলো থাকে সেগুলো সবসময় সঠিক হয় না। দেখা গেল ছোট একটি উত্তরও সঠিক হতে পারে। তোমরা এমসিকিউ কোনোভাবে হ্যাক করবে না, এ নিয়ে বলা হয়েছে অনেকবার, আরও একবার তোমাদের বলে দেওয়া হলো। তো এখানে সঠিক উত্তর হচ্ছে, যে দেখতে পাচ্ছ যে জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি, এখানে সৌরশক্তি হবে না, মাটির নিচে তাপশক্তি, দৈব শক্তি তো হবেই না। তো এখানে সঠিক উত্তর হবে জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি। নেক্সট প্রশ্ন আছে, দেখো, যে কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বেরোয়, সেই জায়গাটিকে কি বলা হয়? পর্ব বলা হয়, কক্ষ বলা হয়, পর্বমধ্য বলা হয়, না বিটপ বলা হয়? এটা লাইফ সায়েন্স থেকে প্রশ্ন। দেখো, তোমরা জানি অবশ্যই পারবা এটা উত্তর। হ্যাঁ, পর্ব থেকে হয়, পর্ব বলা হয়, তো সেই জায়গাটার নাম হলো পর্ব। নেক্সট প্রশ্ন আছে, একটি বাক্যে উত্তর। প্রথম প্রশ্ন আছে যে আপতিত রশ্মি ও অভিলম্বের মধ্যবর্তী কোণকে কি বলা হয়? উত্তর, এক কথায় উত্তর দিতে যেহেতু হবে, 1 নম্বরের প্রশ্নের মান, সেহেতু উত্তর দিতে হবে যে আপতিত রশ্মি, পূর্ণবাক্যে উত্তর দিতে হবে তোমাদেরকে, ও অবিলম্বের মধ্যবর্তী কোণকে বলা হয়
আপাতন কোণ, আপাতন কোণ বলা হয়। নেক্সট প্রশ্ন আছে দেখো, চৌম্বক পদার্থ কাকে বলে এবং এই চৌম্বক পদার্থের উদাহরণ দাও। তো উত্তর তোমাদেরকে যেটা লিখতে হবে, যেটার জন্য তোমরা ফুল মার্কস পাবে, সেটা হলো যে সকল পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় তাদের চৌম্বক পদার্থ বলে। তোমরা অবশ্যই চৌম্বক দেখেছো বা নিয়ে ছোটোবেলায় অনেক খেলা করেছো বা এখনও খেলা করছো। তো সেই চৌম্বক যেটা নিয়ে আমরা জানি, যেটা সম্পর্কে আমাদের জানা আছে, সেই চৌম্বক পদার্থ কাকে বলে না, যে সকল পদার্থ, অর্থাৎ যে সকল পদার্থ চৌম্বক দ্বারা আকৃষ্ট হয়। তুমি লোহার কাছে চুম্বক ধরো, দেখো সেটে যাবে। কেন সাটে? কারণ সেটা লোহা হলো চৌম্বক পদার্থ। নিকেলের কাছেও তাই, কোবাল্ট একই ব্যাপার। এগুলো হলো সব উদাহরণ, এরা হলো চৌম্বক পদার্থ, কারণ এরা চৌম্বক দ্বারা আকৃষ্ট হয়। তুমি নিশ্চয়ই কাঠের সঙ্গে চৌম্বকের মানে কাঠে আকৃষ্ট হয় না, কারণ কাঠে তো সাটবে না। হ্যাঁ, বা প্লাস্টিক, এগুলো চৌম্বকীয় পদার্থ নয়। এগুলো এমসিকিউ টাইপ থাকতে পারে যে চৌম্বকীয় পদার্থের উদাহরণ হলো এই বলে, সেই কারণে তোমাদের বললাম। তো চৌম্বকীয় পদার্থ কাকে বলে? যে সকল পদার্থ চৌম্বক দ্বারা আকৃষ্ট হয় তাদের চৌম্বক পদার্থ বলে, যেমন লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি। নেক্সট প্রশ্ন দেখো, এলইডির পুরো নাম কি? এলইডির পুরো নাম, এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা তোমাদেরকে মনে রাখতেই হবে। তোমরা চাইলে এটা বাংলাতেও লিখতে পারো বা তোমরা ইংলিশেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এলইডির পুরো নাম কি? এলইডির পুরো নাম হলো লাইট এমিটিং ডায়োড, বা লাইটিং এমিটিং হয় না, এখানে ভুল লেখা আছে টাইপিং মিস্টেকের কারণে। এটা হবে লাইট এমিটিং ডায়োড। ভালো করে মনে রাখো, লাইট এমিটিং ডায়োড, লাইট এমিটিং ডায়োড। তোমরা এটা বাংলাতেও লিখে নিতে পারো। নেক্সট প্রশ্ন আছে যে প্রাণীরা পরোক্ষভাবে কোন শক্তির ওপর নির্ভরশীল? প্রাণীরা পরোক্ষভাবে কোন শক্তির ওপর, আমরা কোন শক্তির ওপর নির্ভরশীল বেশি হই? সৌরশক্তির ওপর। সূর্যের যে আলো, সৌরশক্তি, সূর্য শক্তি, সেই সৌরশক্তির ওপর আমরা নির্ভরশীল। নেক্সট প্রশ্ন আছে যে পাইন গাছের মূলে যে অণুজীব বাস করে তার নাম কি? পাইন গাছের মূলে যে অণুজীব থাকে, খুব ক্ষুদ্র জীব, দেখতে পাওয়া যায় না চোখে, তার নাম হলো মাইকোরাইজা। মাইকোরাইজা, ভালো করে মনে রাখবে, তার নাম হলো মাইকোরাইজা। পাইন গাছের মূলে যে অণুজীব বাস করে তার নাম হলো মাইকোরাইজা। ভালো করে শুনে রাখো। তোমরা যদি এইভাবে শুনতে থাকো একভাবে, তো দেখবে তোমাদের প্রশ্ন উত্তর কখন মুখস্থ হয়ে গেছে, তোমরা নিজেরাই উত্তর দিতে পারছো। নেক্সট প্রশ্নতে আসা যাক এবার। এই প্রশ্নটা হলো একটু বড় প্রশ্ন। তো প্রশ্নটা হলো কি না, সুছিদ্র ক্যামেরায় ছিদ্র বড় হলে প্রতিকৃতি অস্পষ্ট হয় কেন? এটা হচ্ছে তোমাদের বড় প্রশ্ন। বড় প্রশ্ন, একটু বড়ভাবে উত্তর লিখতে হবে, তবে কিন্তু নাম্বার পাওয়া যাবে। ছোটোভাবে লিখলে কিন্তু চলবে না। উত্তর তোমরা এইভাবে লিখতে পারো, এখানে সহজভাবে লেখা আছে যে সুছিদ্র ক্যামেরায় ছিদ্র বড় হলে প্রতিকৃতি অস্পষ্ট হয়, কারণ একটি বড় ছিদ্রকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র একক ছিদ্রের সমষ্টি হিসেবে কল্পনা করা যায়। তাই প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র একক ছিদ্র এক একটি করে আলাদা আলাদা প্রতিকৃতির সৃষ্টি করে, কিন্তু ছিদ্রগুলি পাশাপাশি অবস্থান করায় প্রতিকৃতিগুলি একে অপরের খুব কাছাকাছি থাকে ও একে অপরের পরে মিলেমিশে একাকার হয়ে যায়। ফলে প্রতিকৃতি অস্পষ্ট বা ঝাপসা বা ভেগ বলতে পারো, এরকম দেখা যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং খুব সহজে লেখা আছে। তোমরা যদি এই কথাটাই আমার 2-4 বার আর বারবার করে শোনো, তবে দেখবে মনে থেকে যাবে, বা তোমরা লিখে লিখে মনে রাখতে পারো বা মুখস্থ করতে হবে। তবে এবার নেক্সট প্রশ্নতে আসা যাক। চৌম্বক দৈর্ঘ্য কাকে বলে, বা চৌম্বক দৈর্ঘ্যের সঙ্গে চুম্বকের প্রকৃত দৈর্ঘ্যের সম্পর্ক কি? এটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, বড় প্রশ্ন হিসেবে। তো উত্তর তোমরা যেভাবে লিখবে যে কোনো চুম্বকের মেরু দুটির মধ্যবর্তী রৈখিক দূরত্বকে ওই চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য বলে। কোনো চুম্বকের মেরু দুটির মধ্যবর্তী রৈখিক দূরত্বকে ওই চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য বলে। আর চুম্বক দৈর্ঘ্যের সঙ্গে চুম্বকের প্রকৃত দৈর্ঘ্যের সম্পর্ক কি? এটার উত্তর এইখানে যে সাধারণত কোনো চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য চুম্বকের প্রকৃতি দৈর্ঘ্যের 86%, অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি 85% হয়। অর্থাৎ চুম্বকের দৈর্ঘ্য =0.86 ইন্টু চুম্বকের প্রকৃত দৈর্ঘ্য। এই যে ফর্মুলা চুম্বকের দৈর্ঘ্যের, এটা কিন্তু তোমাদের খুব ভালোভাবে মনে রেখে দিতে হবে। বৈদ্যুতিক ইস্ত্রিতে নাইক্রোম তার ব্যবহারের সুবিধা কি? এটা কিন্তু আরও ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আজকের যে প্রশ্নগুলো তোমাদের জন্য আনা হয়েছে সেগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট সাজেশান। তোমরা কিন্তু বুঝতেও পারছো না, যদি তোমরা ঠিকভাবে না পড়ো পরীক্ষায় গিয়ে কিন্তু প্রচণ্ড মিস করবে। তাই তোমাদেরকে একটা কথা বারবার বলে রাখি, তোমরা অবশ্যই এগুলোকে নোট ডাউন করো, বারবার করে দেখো, শোনো, দেখো, তোমাদের অবশ্যই মুখস্থ হয়ে যাবে আশা করি।
তো দেখো এখানে যে বৈদ্যুতিক ইস্ত্রিতে নাইক্রোম তারের ব্যবহারের সুবিধা কি। বৈদ্যুতিক ইস্ত্রিতে নাইক্রোম তার ব্যবহারের সুবিধা হলো না, প্রথম সুবিধা হিসেবে তোমাদের লিখতে হবে যে নাইক্রোম তারের রোধাঙ্ক খুব বেশি বলে তারটিতে উৎপন্ন তাপের পরিমাণ খুব বেশি হয়। দ্বিতীয়ত লিখতে হবে যে নাইক্রোম তারকে অতি উচ্চ তাপমাত্রায় বায়ুর সংস্পর্শে রাখলেও বায়ুর অক্সিজেনের সঙ্গে তারটির কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটে না। তৃতীয়ত হিসেবে লিখতে হবে যে নাইক্রোম তারের গলনাঙ্ক খুব বেশি হওয়ায় তারটি বেশি তাপমাত্রাতেও গলে যায় না, ফলে নাইক্রোম তারটি উচ্চ তাপমাত্রায় পৌঁছে প্রচুর তাপ সরবরাহ করতে পারে। ব্যাস, তোমাদের এটুকু লিখলেই ফুল মার্কস একদম। পরের প্রশ্নতে যাওয়ার আগে বা পরের সাজেশনগুলিতে যাওয়ার আগে আবার বলে রাখি, তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের সাবস্ক্রাইব কিন্তু আনতে পারে মোটিভেটেড ভিডিও। আরও আমরা মোটিভেট হব এবং তোমাদের জন্য আরও নতুন ভিডিও তৈরি করে আনতে পারবো সাজেস্টিভ। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের কাছে একটু শেয়ার করে লাইক করে দাও। দেখো আছে যে বায়োগ্যাস বা জৈব গ্যাস কাকে বলে। এবার ভৌতবিজ্ঞান ছাড়াও এবার জীবন বিজ্ঞানের প্রশ্ন, যে বায়োগ্যাস বা জৈব গ্যাস কাকে বলে আর এই গ্যাস কী কাজে ব্যবহৃত হয়। তোমরা অবশ্যই এগুলো জানো, গ্রামের দিকে যারা আছে তারা অবশ্যই জানো বা দেখেছো যে জৈব গ্যাসগুলো বেশিরভাগই গ্রামের দিকে বেশি পাওয়া যায়। কেন, এক্ষুনি বুঝতে পারবে। যে গৃহপালিত পশু পাখির মল বড় গর্তে পচিয়ে তার থেকে যে গ্যাস উৎপন্ন হয় তাকে জৈব গ্যাস বা বায়োগ্যাস বলে। এটা খুবই সহজে উত্তর তোমাদেরকে লেখানো হয়েছে। যদি এর ব্যবহারের কথা বা কী কাজে ব্যবহৃত হয় তখন লিখবে, পয়েন্ট করবে নিচে যে ব্যবহার বলে কোলন দিয়ে। 1 নম্বর লিখবে যে বায়োগ্যাস মূলত রান্নার কাজে ব্যবহৃত হয়, রান্নার কাজে ব্যবহৃত হয়। শুধুমাত্র এলপিজি রান্নার কাজে ব্যবহৃত হয়, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস তা কিন্তু নয়। বায়োগ্যাসও কিন্তু রান্নার কাজে ব্যবহৃত হয়, যেগুলো কি না পশু পাখির মল বড় একটি গর্তে পচিয়ে তার থেকে একটি গ্যাস শুষে নেওয়া হয় বা নিয়ে নেওয়া হয়, সেই গ্যাসের কথা বলা হচ্ছে। দ্বিতীয়ত লিখবে যে বাতি জ্বালানোর কাজে ব্যবহৃত হয়, আর এগুলো থেকে কিন্তু কারেন্টও তৈরি করা যায়। তৃতীয়ত লিখবে যে বর্তমানে বিদ্যুৎ উৎপাদনেও এই গ্যাস ব্যবহার করা হচ্ছে। রাইট, নেক্সট প্রশ্নতে এবার যাওয়া যাক। একটি আদর্শ মূলের কটি অংশ ও কী কী? একটি আদর্শ মূলের কটি অংশ ও কী কী? একটি আদর্শ মূলের জানোই তোমরা যে 4টি অংশ হয়। কি কি? একটা মূলত্র অঞ্চল, একটা বর্ধনশীল অঞ্চল, একটি মূলরোম অঞ্চল, একটি স্থায়ী অঞ্চল। একটি মূলত্র অঞ্চল, বর্ধনশীল অঞ্চল, মূলরোম অঞ্চল, স্থায়ী অঞ্চল। ভালো করে শুনে রাখো যে আদর্শ মূলের 4টি অংশ, মূলত্র অঞ্চল, বর্ধনশীল অঞ্চল, মূলরোম অঞ্চল আর হলো স্থায়ী অঞ্চল। বারবার করে শুনলে কিন্তু মুখস্থ হয়ে যাবে। এরপরেও আমি আবার তোমাদের জন্য এমসিকিউ এনেছি। প্রথমত, যে সমতল আয়নার সঙ্গে 60 ডিগ্রি কোণে, 60 ডিগ্রি কোণ তোমরা অবশ্যই এঁকেছ জ্যামিতিতে, তো 60 ডিগ্রি কোণে ওই আয়নার ওপর আলোক রশ্মি আপতিত হলে যে প্রতিফলন কোণ হবে সেটা কত ডিগ্রি কোণ হবে? অবশ্যই 60 ডিগ্রি হবে। তোমরা দেখতে পারো এটা টেস্ট করে একবার। তো নেক্সট প্রশ্ন আছে, দেখো আকাশের রংধনুর আসলে সূর্যের সাদা আলোর কি? এটাকে বলছে বিচ্ছুরণ, প্রতিফলন নয়, প্রতিসরণ নয়, প্রতিবিম্ব গঠনের প্রকৃত ঘটনাও নয়, এটা হলো একটি বিচ্ছুরণ বলা হয়। তোমরা লাইফ বা ফিজিক্যাল সায়েন্সে দেখবে, ফিজিক্যাল সায়েন্সের বইয়ে মানে ভৌতবিজ্ঞানের চ্যাপ্টারে এটা ভালো করে বুঝিয়ে দেওয়া আছে বিচ্ছুরণের চ্যাপ্টারে, যে আকাশের রংধনু আসলে সূর্যের সাদা আলোর একটা বিচ্ছুরণ মাত্র। নেক্সট প্রশ্নতে যাওয়া যাক এবার। বাল্বের যে অংশ আলো দেয় সেটাকে কি বলে? একটু আগে কিন্তু আমরা বললাম যে ফিলামেন্ট কি দিয়ে তৈরি হয়, অতএব ফিলামেন্ট কিন্তু বাল্বে থাকে। তো বাল্বের যে অংশ আলো দেয় সেটাকে কি বলে? ফিলামেন্ট বলে। কাঁচ তো বলে না, কাঁচ তো একটা প্রোটেক্টর মাত্র। তামার মোটা তারও হবে না, নাইক্রোম হবে না, ফিলামেন্ট হবে, এটার সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আছে যে ফুলের যে অংশটি বীজে পরিণত হয়, ফুলের যে অংশটা বীজে পরিণত হয় সেটাকে কি বলা হয়? গর্ভদণ্ড, ডিম্বাশয়, ডিম্বক না গর্ভমুণ্ড? এটা সঠিক উত্তর হবে যে ডিম্বক। মৃদভেদী উদ্ভিদ বা অঙ্কুরোদ্গম, মৃদভেদী অঙ্কুরোদ্গম দেখা যায় কিসে? ছোলা, কুমড়ো, মটর না আম? কিসে দেখা যায় মৃদভেদী অঙ্কুরোদ্গম? মৃদভেদী অঙ্কুরোদ্গম দেখা যায় কুমড়োতে মৃদভেদী অঙ্কুরোদ্গম দেখা দেয়। নেক্সট প্রশ্ন আছে যে কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বেরোয়, তোমরা গাছ অবশ্যই দেখেছো যে কাণ্ডের যে জায়গাতে শাখা বা পাতা বেরিয়েছে সেই জায়গাটার নাম কি? একটু আগেই কিন্তু আমি এটা করিয়েছি, তোমরা অবশ্যই এটার উত্তর পারবে আশা করছি।
এটার উত্তর হলো পর্ব। দেখতেই পারছো যে পর্ব আছে, কক্ষ হবে না, পর্ব মধ্য হবে না, বিটপ হবে না। এটার উত্তর হবে পর্ব, হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন খুবই 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 ইম্পর্টেন্ট, যে আলোর প্রতিসরণ কাকে বলে? আলোর প্রতিসরণ কাকে বলে? আলোর প্রতিসরণ কাকে বলে যদি দেয় পরীক্ষায়, তো তোমরা একদম লিখে আসবে যে আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় দুই মাধ্যমের বিভেদ তল থেকে সামান্য বেঁকে যাওয়ার ঘটনাকে বলা হয় আলোর প্রতিসরণ। আর নেক্সট প্রশ্ন আছে, দেখো চৌম্বক ক্ষেত্র বলতে কি বোঝো? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। তো উত্তর লিখবে, যে অঞ্চল জুড়ে একটি চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম থাকে সেই অঞ্চলকে চৌম্বক ক্ষেত্র বলা হয়। এই দুটো প্রশ্ন, একটি আলোর প্রতিসরণ আর একটা চৌম্বক ক্ষেত্র, এই দুটোর মধ্যে পরীক্ষায় দুটোই আসতে পারে, আবার যে কোনো একটা আসবেই। তো নেক্সট প্রশ্নতে এবার চলো দেখে নিই আর কি সাজেশন তোমাদের জন্য আছে। অঙ্কুরোদ্গমের শর্তগুলি কি কি? অঙ্কুরোদ্গমের মানে কি কি শর্ত রয়েছে? অঙ্কুরোদ্গমের বাহ্যিক শর্ত বলতে কি কি আছে? উষ্ণতা আছে, আর্দ্রতা আছে, বায়ু বা অক্সিজেন। উষ্ণতা, আর্দ্রতা আর বায়ু, আর কিছু নাই। আর্দ্রতা মানে বুঝতে পারছো ওয়েট ইংলিশে বলে, যেমন এটাকে বলছে জল বলছে, আর বায়ু বা অক্সিজেন। নেক্সট প্রশ্ন আছে যে উদ্ভিদের মূলের একটি কাজ লেখো। উদ্ভিদের মূলে একটি কাজ হলো মাটি থেকে জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করা। নেক্সট প্রশ্নটা একদম 5 স্টার প্রশ্ন, যে ব্যাপন কাকে বলে? ব্যাপন কাকে বলে? তো উত্তর সেটা হচ্ছে যে বেশি গাঢ়ত্ব থেকে কোনো গুরুত্বের দিকে অণুর ছড়িয়ে পড়ার ঘটনাকে বলা হয় ব্যাপন। খুবই ইজিলি কিন্তু এটার উত্তর দিয়ে দেওয়া হলো একটি বাক্যে, তোমরা অবশ্যই খাতায় লিখে রাখবে এটা। নেক্সট প্রশ্ন আছে, দেখো যে নিয়মিত আর বিক্ষিপ্ত প্রতিফলন, দুটো প্রতিফলন তোমরা দেখেছো, যে একটা নিয়মিত প্রতিফলন হয় আর একটা বিক্ষিপ্তভাবে প্রতিফলন হয়। তো এই নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা তোমাদের লিখতে হবে, যেটা পরীক্ষায় 2 নম্বরের আসবে। অতএব তোমাদের মিনিমাম দুটো পার্থক্য উল্লেখ করতেই হবে। তো চলো পার্থক্যটা দেখে নিই যে কীভাবে আমরা এই নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্যটাকে লিখব। দেখো অনস্ক্রিন দেখতে পাচ্ছ পার্থক্যটা, তোমরা এটা স্ক্রিনশট রেখে দিতে পারো অথবা খাতায় লিখে নিতে পারো। যে নিয়মিত প্রতিফলনের জন্য মসৃণ ও চকচকে প্রতিফলক তলের প্রয়োজন হয়, অন্যদিকে বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য অমসৃণ ও খসখসে প্রতিফলক তলের প্রয়োজন হয়। দ্বিতীয় নম্বরে উল্লেখ করতে হবে যে নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলিত রশ্মিগুলি একটি নির্দিষ্ট দিকে প্রতিফলিত হয়, আর অন্যদিকে বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলিত রশ্মিগুলি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। তো এই ছিল তোমাদের পার্থক্য। কিন্তু এই পার্থক্যটা খুবই ইম্পর্ট্যান্ট, একটি পার্থক্য সাজেশন হিসেবে দেওয়া হয়েছে, এটা তোমাদেরকে অবশ্যই ভালো করে একদম মাইন্ডসেট করে নিতে হবে। নেক্সট প্রশ্ন হলো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ধর্মী। যে প্রথম প্রশ্ন হচ্ছে বিকর্ষণী যে চুম্বকত্বের শ্রেষ্ঠ প্রমাণ তার যুক্তি সহ লেখো। এই প্রশ্নটা আসার খুবই চান্স বেশি। তো উত্তর হচ্ছে যে কোনো একটি দণ্ড চুম্বক কিনা তা বিকর্ষণের মাধ্যমে খুব সহজেই প্রমাণ পাওয়া যায়, এটুকু লিখতে হবে। তারপর প্রায় চেঞ্জ করে লিখতে হবে যে দণ্ডটিকে যে সুতোর সাহায্যে ঝুলিয়ে দিয়ে দণ্ডটির কাছে আরেকটি চুম্বক দণ্ড নিয়ে আসা হলো। যদি দণ্ডটি চুম্বকটিকে আকর্ষণ করে তবে দুটো ঘটনা হতে পারে। কি কি ঘটনা দুটো দেখে নিই। প্রথমত, দণ্ডটি একটি চুম্বক পদার্থ যা চুম্বকটিকে আকর্ষণ করছে। আবার হতে পারে যে দণ্ডটি একটি চুম্বক পদার্থ এবং তাদের বিপরীত মেরু পরস্পরের কাছে এসেছে, ফলে আকর্ষণ হচ্ছে। ফলে আকর্ষণ থেকে প্রমাণ হয় না যে দণ্ডটি চুম্বক না চুম্বক পদার্থ। একদম ঠিক। আর যদি চুম্বক পদার্থটিকে দণ্ডটির কাছে নিয়ে আসার সঙ্গে সঙ্গে দণ্ডটি বিকর্ষিত হয়, তবে বুঝতে হবে অবশ্যই দণ্ডটি চুম্বক পদার্থ, কেননা চুম্বকের সমমেরু, তোমরা জানো চুম্বকের দুটো মেরু, একটা উত্তর মেরু একটা দক্ষিণ মেরু। তো চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, তাই নিঃসন্দেহে বলা যায় যে বিকর্ষণই চুম্বকত্বের প্রমাণ, অর্থাৎ প্রকৃত প্রমাণ। এই হলো একদম সঠিক উত্তর। যদি লিখতে পারো তবে একদম ফুল মার্কস দেবে। কিন্তু যাই হোক, এর পরের প্রশ্ন আছে যে তড়িৎ বর্তনী কাকে বলে? তড়িৎ বর্তনী কত প্রকার ও কী কী? এখানে দেখো যে ছোট প্রশ্ন বড় প্রশ্ন অনেক কিছুই ঢুকানো আছে একসঙ্গে।
তো তড়িৎ বর্তনী কাকে বলে না, তড়িৎ উৎস, রোধ ও অন্যান্য তড়িৎ যন্ত্রাদি কোনো পরিবাহীর দ্বারা যুক্ত হয়ে যে বর্তনীর সৃষ্টি করে তাকে তড়িৎ বর্তনী বলা হয়। আর এই তড়িৎ বর্তনী হচ্ছে দুই প্রকার, একটি হলো উন্মুক্ত বর্তনী মানে ওপেন সার্কিট, যে আরেকটা হলো বদ্ধ বর্তনী বা ক্লোজড সার্কিট। দুটো, একটা ওপেন সার্কিট, ক্লোজড সার্কিট। ওপেন সার্কিট কি, যে তড়িৎ বর্তনীর কোনো একটি প্রান্ত খোলা বা উন্মুক্ত থাকে তাকে বলা হয় ওপেন সার্কিট বা উন্মুক্ত বর্তনী। আর যে তড়িৎ বর্তনীর সকল প্রান্ত বদ্ধ বা বন্ধ থাকে তাকে বলা হয় বদ্ধ বর্তনী বা ক্লোজড সার্কিট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে বন্ধুদের কাছে একবার করে শেয়ার করে দাও এর মাঝে, এবং আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং লাইক করে দাও একটা করে। চলো আগামী প্রশ্নগুলোতে এগোনো যাক। অপ্রচলিত শক্তি ব্যবহারের প্রয়োজনীয়তাগুলি লেখো। অপ্রচলিত শক্তি দুটো হয়, একটা হলো প্রচলিত শক্তি একটি হলো, আর অন্যটি হলো অপ্রচলিত শক্তি। তো অপ্রচলিত শক্তির ব্যবহারের প্রয়োজনীয়তাগুলো উল্লেখ করতে হয়েছে। তো অপ্রচলিত শক্তি ব্যবহারের পরিবেশ দূষিত হয় না, ক্ষুদ্রাকারে ব্যবহার করা যায় বলে প্রচুর মূলধনের প্রয়োজন হয় না, প্রবাহমান সম্পদ বলে নিঃশেষিত হওয়ার আশঙ্কাও থাকে না, দেশের অধিকাংশ জায়গায় কোনো না কোনো উৎস সহজলভ্য হয়। এই হলো তোমাদের পয়েন্টস, এগুলো তোমাদের অপ্রচলিত শক্তির ব্যবহার হিসেবে এই প্রয়োজনীয়তাগুলোকে উল্লেখ করতে হবে। আর এর সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে যে কিছু একটা পয়েন্ট বুঝতে পারলাম না, বা কিছু একটা বিষয় সম্পর্কে জানতে পারলাম না, বা শব্দের মানে বুঝতে পারছি না, তবে অবশ্যই কমেন্ট করে পাঠাবে যে স্যার আমি এই জায়গাটা বুঝতে পারছি না, আর আমাকে একটু বলে দিন বিষয়টা কী। তবে আমরা অবশ্যই যথাসম্ভব যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করব উত্তর দেওয়ার। তোমরা কিন্তু দ্বিধাবোধ করবে না কমেন্ট করতে, কেমন? তো চলো নেক্সট প্রশ্নতে এগোনো যাক। এটাই হলো সবথেকে লাস্ট প্রশ্ন এবং সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, সবথেকে ইম্পর্টেন্ট 3 নম্বরের তা আবার। তো এটার প্রশ্নটা হলো যে জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমানো দরকার কেন? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকবার পরীক্ষায় আসে, এবারও আসবে। তো উত্তর লিখবে প্রথমে যে 1 নম্বর দিয়ে যে মোটর গাড়ি, বাস, ট্রাক প্রভৃতি থেকে যে নির্গত ধোঁয়ার মাধ্যমে পরিবেশে মিশছে কার্বন ডাইঅক্সাইড, তারপরে শুধু কি কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইডও মিশছে, এছাড়াও প্রভৃতি বিষাক্ত গ্যাসগুলো পরিবেশে মিশে যাচ্ছে, ফলে পরিবেশ খুব দূষিত হয়ে যাচ্ছে। এটা একটা পয়েন্ট হিসেবে উল্লেখ করতে পারো। দ্বিতীয় পয়েন্ট হিসেবে উল্লেখ করতে হবে যে এই দূষিত গ্যাসগুলি আমাদের শরীরে প্রবেশ করে নানান রোগের সৃষ্টি করছে, অবশ্যই সৃষ্টি করছে। তোমরা দৈনন্দিন জীবনে এটা লক্ষ্য করেছো আশা করি। তো কি রোগ সৃষ্টি করছে সেগুলো দেখো। সেগুলো হলো মাথা ধরা, শ্বাসকষ্ট, ফুসফুসের সংক্রমণ বা কখনো কখনো চোখ জ্বালা। আর 3 নম্বর পয়েন্টে লিখতে পারো যানবাহন ও শিল্পক্ষেত্রে এই জ্বালানি ব্যাপক ব্যবহারের ফলে বায়ুতে গ্রিন হাউস গ্যাসের তাপমাত্রা বাড়ছে, ফলে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, যেটাকে বলছে এক কথায় গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, রাইট? তো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো যে কী বিষয়, কী সাজেশনের প্রশ্নগুলো আছে এবং তার উত্তর সমেত তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, যে সাজেশনটির জন্য আমরা অপেক্ষায় ছিলাম সেটি আজ পেয়ে গেছি। আশা করি তোমরা আনন্দ পেয়েছো, তোমরা জানতে পেরেছো, শিখতে পেরেছো অনেক কিছু। সাজেশনগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখার চেষ্টা করতে হবে, প্রশ্নগুলো এবং উত্তরগুলো। তোমাদেরকে বলবো যে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ আগামী দিনে এই রকম বিজ্ঞান, ইতিহাস, ইংরেজি, অঙ্ক, ভূগোল এর আরও অনেক সাজেশন আসতে চলেছে। কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য আগামী পরীক্ষায় তোমরা দেখেছো বা আমাদের ছাত্ররাও দেখেছে যে কিভাবে সাজেশন থেকে প্রশ্নপত্র সব হুবহু কমন এসেছে পরীক্ষায়। আমাদেরকে অনেক ছাত্র কমেন্ট করেও পাঠিয়েছে। তো যাই হোক, বেশি দূর আর এগোচ্ছি না, আজ ভিডিও এত দূরই ছিল। টাটা বাই বাই। টাটা বাই বাইয়ের আগে একটি কথা বলে রাখি যে তোমরা মন দিয়ে পড়াশোনা করো, দেখবে সাফল্য তোমাদের দোরগোড়ায়। Subscribe now and press the bell icon. Never miss an update.